সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই করোনা মহামারীর মাঝে তোমাদের পড়ালেখার কিছু ক্ষতি হচ্ছে, আর আমরা আসলে চেষ্টা করতেছি যাতে তোমাদের ক্ষতিটা কিছু কমানো যায়। তার জন্যই আমাদের এই অনলাইন ক্লাস। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল বা কোষ। তোমরা ইতিমধ্যে জানো যে এই সেল বা কোষ যে অধ্যায়টি, এটা অনেক বড় একটি অধ্যায়। এটা শেষ করতে অনেক সময় লাগবে। তারপরেও আজকে আমরা প্রাথমিকভাবে কিছু বিষয় আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে কি কোষ বা সেল। আসলে এই কথাটি কোথায় থেকে আসছে বা আবিষ্কার কে করেছেন সেই বিষয়টা আমরা এখন দেখব। তো দেখো, সেল শব্দটি আসছে সেলুলার, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে লিটল বক্সেস বা কয়েদের বন্দি করে রাখা ছোট ঘর। প্রথমে সেল আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে। তবে তিনি যেটা আবিষ্কার করেছিলেন সেটা ছিল মৃত সেল থেকে। পরবর্তীতে জীবিত কোষ জীবিত কোষ আবিষ্কার করেন অ্যান্টনি ফন লিউয়েনহুক 1674 সালে। আরেকটা মজার বিষয় হচ্ছে কি, দেখো যে আমরা এই কোষকে বলতেছি জীবদেহের কার্য পরিচালনার একক। কেন আসলে জীবদেহের কার্য পরিচালনার একক আমরা কেন বলছি? নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণের জন্যই কিন্তু আমরা একে জীবদেহের কার্য পরিচালনার একক বলছি। তো দেখো, এর মেইন কারণগুলো হচ্ছে কি যে আমাদের বা উদ্ভিদের দেহে, একটা জীবের দেহের যেগুলো গুরুত্বপূর্ণ কাজ সবই কিন্তু একটা কোষের মধ্যে ঘটে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রোটিন সংশ্লেষণ, হরমোন, এনজাইম সংশ্লেষণ, প্রত্যেকটা কিন্তু একটা জীবদেহের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু একটা কোষের মধ্যে ঘটে। এজন্যই আমরা জীবদেহের কার্য পরিচালনার এককই বলছি একটা কোষকে। দেখো, সালোক সংশ্লেষণ যদি না হয় তাহলে কি হবে? যদি সালোক সংশ্লেষণ না হয় তাহলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না। এবং সালোক সংশ্লেষণের মাধ্যমে যেমন খাদ্য তৈরি করে, তেমন কিন্তু উদ্ভিদ তার দেহে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিগুলো কিন্তু অন্যান্য কাজেও কিন্তু ব্যয় হয়। এরপরে দেখো, শ্বসন, প্রোটিন সংশ্লেষণ, হরমোন, এনজাইম সংশ্লেষণ, প্রত্যেকটা বিষয় কিন্তু একটা কোষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ কাজগুলা একটা কোষের মধ্যে পরিচালনা হয়, এবং পরিচালক হচ্ছে কোষ। এই জন্যই জীবদেহের কার্য পরিচালনার একক আমরা বলতেছি, এই এককটাই হচ্ছে কোষ। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ মতবাদ। ইংরেজিতে যাকে আমরা বলি সেল থিওরি। কোষ মতবাদ, আসলে মতবাদ বলতে কি বোঝায় সে বিষয়টা আগে ক্লিয়ার করি। সেটা হচ্ছে কি, একটা বিষয় যখন সবার চোখের সামনে আসে তখন এই বিষয়টা নিয়ে প্রথমে যেমন রবার্ট হুক উনি কাজ করছিলেন, পরবর্তীতে ধীরে ধীরে তার এই পথ ধরে আরো অনেক বিজ্ঞানী অনেক ধরনের গবেষণা করেছেন, এবং তাদের এই গবেষণার ফলই কোষের এই মতবাদ বা সেল থিওরি। যেমন আমরা দেখতে পারি 1838 সালে স্লেডেন তিনি দেখেন কি উদ্ভিদের সকল টিস্যুই কোষ দ্বারা গঠিত। পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী সোয়ান তিনি গবেষণা করে দেখেন যে প্রাণীদের সকল টিস্যুই কোষ দ্বারা গঠিত। প্রথমে কে গবেষণা করেছিলেন? প্রথমে করেছিলেন স্লেডেন। তিনি শুধুমাত্র লক্ষ্য করেছিলেন কি যে উদ্ভিদের সকল টিস্যুই কোষ দ্বারা গঠিত। পরবর্তীতে তার এই পথ ধরে সোয়ান তিনি 1839 সালে প্রাণীদের সকল টিস্যুই যে কোষ দ্বারা গঠিত সেটি পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে তাদের পথ ধরে 1858 সালে রুডলফ ভির্সো তিনি আবিষ্কার করেন যে প্রতিটি কোষ তার পূর্বতন কোষ হতে সৃষ্টি। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কোষের আধুনিক মতবাদ বা মডার্ন সেল থিওরি। আধুনিক মতবাদ বলতে বলতে বোঝাচ্ছে যে যে এর আগে আমরা যে বিষয়টা আলোচনা করলাম যে হচ্ছে সেল থিওরি বা কোষ মতবাদ, মানে এগুলো কিভাবে আসছে, এগুলো তো হচ্ছে এক এক সময় এক এক বিজ্ঞানী তারা কিন্তু এই মতবাদ গুলা দিচ্ছেন। তো তারই ভিত্তিতে আমরা একটি আধুনিক মতবাদ পেয়েছি। এই আধুনিক মতবাদ অনুসারে আসলে কোষটাকে বা কোষের গঠনটাকে কিভাবে বিশ্লেষণ করা যায় সেই বিষয়টা এখন আমরা দেখব। তো প্রথমে দেখো, আধুনিক কোষ মতবাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কোষ হলো জীবের ক্ষুদ্রতম গাঠনিক ও কার্যগত একক। এর আগেই আমরা বলেছি যে একটি কোষের মধ্যেই কিন্তু একটা জীবের সকল গুরুত্বপূর্ণ কাজ সংঘটিত হয়। এই জন্যই কিন্তু আমরা কোষটাকে ক্ষুদ্রতম গাঠনিক একক ও কার্যগত একক বলছি। পরবর্তীতে দেখো, এটি স্বপ্রজননশীল। কিছু ব্যতিক্রম ছাড়া সব কোষ বিভাজনক্ষম। স্বপ্রজননশীল বলতে কি বোঝায়? স্বপ্রজননশীল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি, যে এরা নিজেই প্রজনন করতে পারে, এরা অন্য কারোর উপরে নির্ভর করে না, এরা নিজেরাই নিজেদের প্রজনন ঘটাতে পারে। পরবর্তীতে আছে দেখো, কিছু ব্যতিক্রম ছাড়া সব কোষ বিভাজনক্ষম। কিছু কোষ আছে যেগুলা বিভাজিত হয় না, কিন্তু বাকি সব কোষ কিন্তু হচ্ছে বিভাজনক্ষম। কারণ এর আগে আমরা একটা মতবাদ পড়ছিলাম যে সেটা হচ্ছে কি, যে সব কোষই, একটা নতুন কোষ কিন্তু তার পূর্বতন কোষ হতে তৈরি হয়। তাহলে পূর্বতন কোষ হতে যে তৈরি হচ্ছে তার মেইন বিষয়টা হচ্ছে কি, যে অবশ্যই এই কোষটা আরেকটি কোষ থেকে বিভাজিত হয়ে তৈরি হচ্ছে। তারপরে দেখো, প্রতিটি কোষ, যে বিষয়টা বললাম আর কি, সেটাই 3 নম্বরে চলে এসেছে যে প্রতিটি কোষ পূর্বতন কোষ হতে উৎপন্ন হয়। পরবর্তীতে 4 নম্বর, সেটা দেখো যে প্রতিটি কোষে জেনেটিক পদার্থ ডিএনএ ও আরএনএ থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে ডিএনএ ও আরএনএ থাকে। আমরা কিন্তু ডিএনএ আরএনএ নিয়ে বিশদ আলোচনা করব এই অধ্যায়ে, পরবর্তীতে আছে। শুধুমাত্র তোমরা এটুকু জেনে নাও যে ডিএনএ এর অর্থটা কি আর আরএনএ এটার অর্থটা। আমি মনে করি তোমরা যেহেতু একাদশ শ্রেণীতে পড়ছো, ডিএনএ এবং আরএনএ সম্পর্কে তোমাদের মিনিমাম ধারণাটা আছে। ডিএনএ হচ্ছে কি, যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ এটা হচ্ছে শুধুমাত্র রাইবোনিউক্লিক অ্যাসিড। এরপরে দেখো 5 নম্বর, কোষের জেনেটিক পদার্থের মাধ্যমে বৈশিষ্ট্য এক কোষ থেকে অন্য কোষে সঞ্চারিত হয়। মানে কি, যে কোষের জেনেটিক পদার্থের মাধ্যমেই কিন্তু বৈশিষ্ট্য এক কোষ থেকে অন্য কোষে সঞ্চারিত হয়। কোষের যে জেনেটিক পদার্থগুলো থাকে, যে ক্রোমোজোম বা ডিএনএ থাকে, এর মাধ্যমে কি, যে একটা কোষের বৈশিষ্ট্য কিন্তু আরেকটা কোষে সঞ্চারিত হতে পারে। যেমন একজন, মনে করো বাবা, বাবার কিছু বৈশিষ্ট্য কিন্তু অনেক সময় সেলের মধ্যে থাকে, মানে তার সেলের মধ্যে বলতে সেল কোষ বোঝাচ্ছি না, তার সেলে বা সন্তানের মধ্যে থাকে। তো ঠিক এমনই ভাবে, আচ্ছা, কোষের জেনেটিক পদার্থের মাধ্যমে বৈশিষ্ট্য এক কোষ থেকে অন্য কোষে সঞ্চারিত হয়। এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে, আমরা জানি যে কোষের মধ্যে, একটা কোষের মধ্যে ডিএনএ ক্রোমোজোম, ডিএনএ বা ক্রোমোজোম থাকে। এইগুলা কি করে? এগুলা কিন্তু একটা বৈশিষ্ট্যকে সঞ্চারিত করে। যেমন একজন বাবার বৈশিষ্ট্য কিন্তু একজন সন্তানের মধ্যে যেতে পারে, বা দেখা যাচ্ছে বাবার যে বৈশিষ্ট্য বা গুণগুলো আছে সন্তানের মধ্যে তার কিছু অংশ যেতে পারে।
তো এইটা মেন ভূমিকায় কিন্তু কে পালন করে, এই সব কোষের যে জেনেটিক পদার্থগুলো এগুলাই কিন্তু এর ভূমিকাগুলো পালন করে। এরপরে দেখো প্রতিটি কোষ তার অঙ্গাণুর মাধ্যমে সকল জৈবিক কার্যাবলী সম্পন্ন করে। অর্থটা কি দেখাচ্ছে যে প্রতিটি কোষ তার অঙ্গাণুর মাধ্যমে সকল জৈবিক কার্যাবলী সম্পন্ন করে। অঙ্গাণু বলতে গেলে আমরা যেগুলা এর আগে দেখছি যে দেখো সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রোটিন সংশ্লেষণ, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা অঙ্গাণুর মাধ্যমেই কিন্তু সম্পন্ন হচ্ছে। পরবর্তীতে দেখো 7 নম্বর, কোষস্থ খাদ্য জারণের ফলে যে শক্তি উৎপন্ন হয় তার মাধ্যমে কোষ তার জৈবিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। এরপরে কোষ তার প্রয়োজনীয় উপাদানগুলো নিজ দেহে উৎপন্ন করে। এর মানে কি, যে প্রয়োজনীয় উপাদানগুলো, যে উপাদানটা প্রয়োজন তার কাজের জন্য বা অন্য কোনো পদার্থ তৈরি করার জন্য বা সংশ্লেষণ করার জন্য আসলে যেগুলো প্রয়োজন সেগুলা কিন্তু কোষ তার দেহে উৎপন্ন করে। একই প্রজাতির জীবদেহের মধ্যে কোষের রাসায়নিক সত্তা এক থাকে। তার মানে কি, একই প্রজাতির যদি জীব হয় তাহলে কিন্তু তাদের কোষের মধ্যে যে রাসায়নিক সত্তাগুলো আছে সবগুলো কিন্তু একই রকম থাকবে। পরবর্তীতে দেখো 10 নম্বর যেটা, সেটা হচ্ছে কোষ মাত্রই মাতৃকোষ হতে উৎপন্ন এবং এর ধারাবাহিকতা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে বিষয়টা আমরা আগেই দেখেছি যে প্রতিটি কোষ তার পূর্বতন কোষ হতে উৎপন্ন হয়, তাহলে পূর্বতন কোষটাই কিন্তু হচ্ছে এখানে মাতৃকোষ এবং এর ধারাবাহিকতা কিন্তু হচ্ছে জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এরপরে আমরা আসি 11 নম্বর যেটা, সেটা হচ্ছে কি জীবের ক্রিয়াকলাপ কোষ স্থিত উপাদান সমূহের ক্রিয়াকলাপ বা এর বহিঃপ্রকাশ মাত্র। দেখো এই অর্থটা কি, যে জীবের ক্রিয়াকলাপ, জীব যে কাজটা করে আসলে সেই কাজটা কিন্তু কোষের মধ্যে বা কোষের উপাদানগুলা যে ধরনের কাজগুলা করে বা ক্রিয়াকলাপগুলা করে সেইগুলোরই কিন্তু বহিঃপ্রকাশ মাত্র। এরপরে আমরা যেটা আসি সেটা হচ্ছে 12 নম্বরে, দেখো জীবের সমগ্র দেহ কোষগুলোতে একই প্রকার জেনেটিক সংবাদ থাকে। তার মানে কি, জীবের সমগ্র দেহের যে কোষগুলা সবগুলা কিন্তু একই ধরনের সংবাদ বহন করে। এরপরে দেখো পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি কোষ হোমিওস্ট্যাটিক অবস্থা এবং অভ্যন্তরীণ অবস্থা বজায় রাখে। আসলে হোমিওস্ট্যাটিক অবস্থা বলতে গেলে বোঝায়, হোম শব্দের অর্থটাই হচ্ছে কিন্তু বাড়ি। তো দেখো তোমার বাড়ি বা তোমার নিজের বাড়িতে তুমি কোন কাজগুলা করো সেগুলো কিন্তু তুমি প্রতিনিয়ত করবাই। কোষেও ঠিক এমনই বিষয় যে কোষ তার নিজস্ব কাজগুলা বাহিরে কি ঘটলো না ঘটলো এটা কিছু দেখার নাই, সে কিন্তু তার নিজস্ব কাজগুলা ঠিক মতন চালিয়ে যাবে। এটাই কিন্তু হোমিওস্ট্যাটিক অবস্থা। আরেকটা কি অভ্যন্তরীণ অবস্থা বজায় রাখে, যে কোনো কিছুর প্রয়োজনে কোনো কিছুর প্রয়োজনে কিন্তু সে কি করে, কোষ তার অভ্যন্তরে, যদি এর আগে আমরা একটা বিষয় দেখলাম যে কোষ তার প্রয়োজনীয় উপাদানগুলো নিজ দেহে উৎপন্ন করে, তাহলে এই যে অভ্যন্তরীণ কাজগুলা কিন্তু যদি বাইরে থেকে আহ কোনো সমস্যা হয় বা কোনো কিছু যদি সেই কোষকে আক্রমণ করে, কিন্তু তার অভ্যন্তরীণ যে কাজগুলা সেগুলো কিন্তু হচ্ছে সে সঠিকভাবেই কিন্তু করতে থাকবে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিদ্যা বা সাইটোলজি। তো আসলে কোষ বিদ্যা বা সাইটোলজি বলতে আমরা কোষ নিয়ে যে আলোচনা করি বা এই যে আমরা কোষ নিয়ে আজকে আলোচনা করছি বা পড়ছি, এই বিষয়টাই হচ্ছে কিন্তু সাইটোলজি বা কোষ বিদ্যা। মূলত আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে দেখো যে শাখায় বিভিন্ন প্রকার কোষ, কোষের গঠন, উপাদান, কোষ অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি, বিকাশ, বিভাজন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকেই কোষ বিদ্যা বলে। তার মানে কোষ বিদ্যাটা হচ্ছে কি, যে আমরা যখন কোষ নিয়ে আমরা কোষের প্রকার বা কোষের গঠন, উপাদান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করি তখন কিন্তু সেটাকে কোষ বিদ্যা
বা সাইটোলজি বলে। সাইটোলজি শব্দটির সৃষ্টি হয়েছে গ্রিক শব্দ কাইটোস, যার অর্থই হচ্ছে সেল, এবং লগস, যার অর্থ হচ্ছে জ্ঞান। তার মানে কি, যে সাইটোলজি শব্দটির অর্থই হচ্ছে কি, যে সেল সম্পর্কে যে জ্ঞান বা কোষ সম্পর্কে যে জ্ঞান, সেটাই হচ্ছে কোষবিদ্যা বা সাইটোলজি। আর দুইটা ইম্পর্টেন্ট তথ্য আছে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি। তোমরা, যেমন রবার্ট হুককে সাইটোলজির জনক বলা হয়। দেখা যাচ্ছে অনেক সময় এই ধরনের কোশ্চেন গুলা কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের ভার্সিটি ক্লাস হচ্ছে, মেডিকেলে, এইসব জায়গায় কিন্তু এইসব কোশ্চেন গুলো আসে। তো এই ধরনের কোশ্চেন গুলো তোমরা অবশ্যই একটু ভালো করে মনে রাখবা। দেখো, রবার্ট হুককে সাইটোলজির জনক বলা হচ্ছে, তাহলে সাইটোলজির জনককে রবার্ট হুক। আর মডার্ন সাইটোলজির জনক, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে যে মডার্ন সাইটোলজির জনক কে। তিনি হচ্ছে সিপি সোয়ানসন। তাহলে এই দুইটা ইনফরমেশন অবশ্যই তোমরা মনে রাখবা, যেটা তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। এবার আমরা আলোচনা করব কোষের আকার, আকৃতি ও সংখ্যা নিয়ে। আসলে একটা কোষের আকার কেমন হতে পারে, আকৃতি কেমন হতে পারে, এবং আসলে সংখ্যাটা একটি, দুইটি, তিনটি বা অনেক কোষ, অনেকগুলো কোষ নিয়ে দেখা যাচ্ছে গঠিত হতে পারে। এরকমও কিন্তু হচ্ছে আছে যেগুলো শুধুমাত্র একটি কোষ নিয়ে তার দেহ গঠিত। তারপরে কিছু কিছু জীব আছে যেগুলো হচ্ছে অসংখ্য কোষ নিয়ে গঠিত। তো দেখো, প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কি, সাধারণত কোষের কোনো নির্দিষ্ট আকার ও আকৃতি নেই। আসলে একটি কোষের কোনো নির্দিষ্ট আকার বা আকৃতি নেই। কোষের আকার আকৃতি পরিবর্তনশীল কিংবা সুস্থির। তোমরা চিত্র দেখতে পাচ্ছ যে এক পাশে, এই যে এই পাশটাতে যেগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সবগুলো কোষ, প্রত্যেকটা এক একটি কোষ, কিন্তু দেখো কারোর সাথে কিন্তু কারোর মিল নেই। আবার এই পাশেও কিছু ছবি দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে উদ্ভিদের কোষ, বিভিন্ন ধরনের কোষ। দেখো এক একটি কোষ কিন্তু এক এক ধরনের। এই পাশে যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে প্রাণী কোষ। এগুলোর কিন্তু দেখো প্রত্যেকটার আকার বা আকৃতি কিন্তু বিভিন্ন ধরনের, বিভিন্ন রকমের। যেমন হচ্ছে এখানে প্রাণী কোষের মধ্যে ডায়াটাম আছে, সেরিটিয়াম আছে, মেদ কোষ আছে, স্নায়ু কোষ আছে, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা শেপ। এরপরে উদ্ভিদ কোষের মধ্যে তোমরা যদি লক্ষ্য করো, দেখবা ভেসেল, এপিডার্মিস, সিপনল, গ্রন্থি কোষ, স্টন কোষ, মূলরোম, প্রত্যেকটা কিন্তু হচ্ছে আলাদা আলাদা স্ট্রাকচার। তো দেখো, আমরা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে কোষ আসলে তাহলে এটা কি ধরনের হতে পারে, তার মানে এক কথা হচ্ছে কোষের কোনো নির্দিষ্ট আকার আকৃতি থাকবে না। তবে এগুলা কেমন হতে পারে, কখনো গোলাকার হতে পারে, কখনো ডিম্বাকার, কখনো মাকো আকৃতির হতে পারে, বহুভুজ আকারের হতে পারে, দীর্ঘ প্রবর্তক যুক্ত থাকতে পারে, বা কার কখনো শাখা প্রশাখা থাকতে পারে, অনেক সময় বৃত্তাকার হতে পারে, অথবা অর্ধচন্দ্রাকার হতে পারে, ব্যাগাচির মতো আকৃতি হতে পারে, ইত্যাদি বিভিন্ন ধরনের আকার আকৃতি কিন্তু হতে পারে। এরপরে দেখো, আমরা যে বিষয়টা, যে কোষের সংখ্যা, কখনো কখনো কোষ শুধুমাত্র কিন্তু একটি মাত্র কোষ দ্বারাও কিন্তু, কখনো কখনো কোনো জীব কিন্তু শুধুমাত্র একটি মাত্র কোষ দ্বারা গঠিত হতে পারে। যেমন হচ্ছে দেখো, যে প্রোটোজোয়া আছে, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ প্রোটোজোয়া, এরা শুধুমাত্র একটি মাত্র কোষ দ্বারা কিন্তু এই প্রোটোজোয়া গঠিত। তারপরে দেখা হচ্ছে ব্যাকটেরিয়া আছে, শৈবাল আছে, এগুলা কিন্তু শুধুমাত্র একটি কোষ দ্বারা, এগুলো শুধুমাত্র একটি কোষ দ্বারা কিন্তু গঠিত। এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলা কিন্তু হচ্ছে তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে যে কোনটি বহুকোষী, কোনটি এককোষী, এইসব বিষয়গুলো কিন্তু হচ্ছে তোমাদের মনে রাখতে হবে। তো এককোষীর মধ্যে কিন্তু ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া বা কিছু শৈবাল আছে, এরা কিন্তু হচ্ছে এককোষী। এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এগুলা কিন্তু হচ্ছে পরীক্ষায় আসার মতো, এবং পরীক্ষায় প্রায় মাঝে মাঝে আসে। আর আমরা যদি বহুকোষী চিন্তা করি, যেমন মানুষ, আমরা কিন্তু হচ্ছে বহুকোষী। আমাদের দেহে কিন্তু প্রচুর অসংখ্য কোষ রয়েছে। আবার এই কোষটা যখন, এটা কিন্তু হচ্ছে দেহের উপর ডিপেন্ড করে, যে আসলে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তার কোষের সংখ্যা কত থাকে।
তোমাদের বইয়ে দেখবা এর সংখ্যাটা প্রায় 2 গুণ 10^12 সংখ্যক। যখন একটি শিশু জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে তখন কিন্তু তার কোষের সংখ্যা থাকে 2 গুণ 10^12। আর যখন এই শিশুটি আস্তে আস্তে পরিণত হয় তখন কিন্তু তার দেহে কোষের সংখ্যা দাঁড়ায় 100 ট্রিলিয়নের মতো। এবং একজন ৮০ কেজি ওজনের পূর্ণবয়স্ক মানুষের দেহে আনুমানিক ৬ লক্ষ কোটি থেকে ১০ লক্ষ কোটি কোষ থাকতে পারে। তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারছো যে কখনো কোনো জীব আছে যেগুলো এককোষী, আবার কোনোটা বহুকোষী, আবার এই বহুকোষীর মধ্যেই দেখা যাচ্ছে কি যে তাদের দেহের বা দৈহিক দৈহিক উচ্চতা বা তার দেহের গঠন অনুসারে কিন্তু হচ্ছে এইটার পরিবর্তন হয়। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে দেখো যে পৃথিবীর সব থেকে ছোট আকৃতির কোষ পিপিএলও, যেটা হচ্ছে মাইক্রোপ্লাজম। এই মাইক্রোপ্লাজম এটা হচ্ছে কি যে পৃথিবীর সব থেকে ছোট আকৃতির একটি কোষ। এবং পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির যে কোষ সেটা কিন্তু হচ্ছে উট পাখির ডিম। দেখো উট পাখির ডিম এটা কিন্তু হচ্ছে পৃথিবীর সব থেকে বড় আকৃতির কোষ। আর সব থেকে ছোট আকৃতির কোষ পিপিএলও, যেহেতু এখানে দেখে মনে হচ্ছে এটা অনেক বড়, আসলে এটা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউ, এই জন্য এটাকে অনেক বড় দেখাচ্ছে, বাট এটা কিন্তু হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট আকৃতির কোষ। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কোষের প্রকারভেদ। কোষকে আসলে বিভিন্ন ভাবে আমরা ভাগ করতে পারি। তো তার মধ্যে যে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে দেখো অবস্থান ও কার্যভেদে, মানে এর অবস্থানটা কোথায় এবং এর কার্যভেদে কি ধরনের কাজ করে তার উপরে ভিত্তি করে কিন্তু আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি দেহ কোষ বা সোমাটিক সেল, আর একটা হচ্ছে কি জনন কোষ বা রিপ্রোডাক্টিভ সেল। তো দেখো দেহকোষ বলতে কি বোঝাচ্ছে আর জনন কোষ বলতে কি বোঝাচ্ছে, দুইটা কথার মধ্যেই কিন্তু চলে আসে যে দেহকোষ এক কথায় এটা কিন্তু হচ্ছে এই এর টোটাল কাজটা কিন্তু দেহ সম্পর্কিত। দেহের বৃদ্ধি বলো বা একটা মনে করো যে একটা মানুষ যে ছোট থেকে বড় হচ্ছে, তো তো তাহলে কিভাবে বড় হচ্ছে, অবশ্যই এই যে দেহ কোষগুলা এগুলা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে বিভাজিত হচ্ছে, এগুলো আস্তে আস্তে কিন্তু হচ্ছে তোমার আহ, ছোট থেকে বিভিন্ন আকৃতির হয়ে যাচ্ছে। আর জনন কোষ সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল, যেটা এর মেন কাজ যেহেতু জনন কোষ তাহলে মেন কাজ কি হবে, সে হচ্ছে দেখা যাচ্ছে নতুন কোষ তৈরি করতে কিন্তু হচ্ছে সে কাজ করবে। তো দেখো দেহ কোষের ১ নম্বর যেটা বলছে কেবল দেহ বর্ধনে বা দেহ গঠনে অংশগ্রহণ করে, আর জনন কোষ কেবল জনন কাজে বা গ্যামেট গঠনে অংশগ্রহণ করে। ২ নম্বরে আসি দেখো যে দেহ কোষে ক্রোমোজোম সাধারণত ডিপ্লয়েড প্রকৃতির হয়। আর সরি দেহ হ্যাঁ দেহ কোষে সেখানে কিন্তু হচ্ছে তোমার যে ক্রোমোজোম সেটা কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হবে, যেটাকে আমরা কিন্তু হচ্ছে 2n দ্বারা প্রকাশ করি। আর জনন কোষের ক্ষেত্রে জনন কোষে ক্রোমোজোম সর্বদা হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, কারণ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হয় কারণটা কি, কারণ জনন কোষ বলতে কি যে দুই ধরনের এখানে কিন্তু হচ্ছে আমরা গ্যামেট পাই, দেখা যাচ্ছে যে একটা স্ত্রী গ্যামেট আর একটা হচ্ছে স্ত্রী গ্যামেট আর একটা হচ্ছে পুং গ্যামেট, দেখা যাচ্ছে দুইটা গ্যামেট মিলে কিন্তু হচ্ছে আহ পরবর্তীতে মিলিত হয়ে দেখা যাচ্ছে নতুন একটা কোষ তৈরি করে। এই জন্যই কিন্তু এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় কিন্তু হ্যাপ্লয়েড অবস্থায় থাকে। দেখো এরপরে হচ্ছে ৩ নম্বরে মাইটোসিস প্রক্রিয়ায় নতুন দেহকোষ উৎপন্ন হয়। তাহলে দেহকোষ উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি যে মাইটোসিস, এই মাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু হচ্ছে দেহকোষগুলো উৎপন্ন হবে। আর জনন কোষের ক্ষেত্রে মিওসিস বিভাজনের মাধ্যমেই জনন কোষ উৎপন্ন হয়। ৪ নম্বর দেখো দেহকোষ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আর জনন কোষ প্রধানত ২ ধরনের হয়ে থাকে, একটা শুধুমাত্র শুক্রাণু এবং ডিম্বাণু। ৫ নম্বর দেহকোষের মিলন ঘটে না, কারণ এক্ষেত্রে মিলন ঘটে না,
এক্ষেত্রে কি হয় সোমাটিক সেল, এক্ষেত্রে দেখা যাচ্ছে তার পূর্বতন কোষ হতে দেখা যাচ্ছে নতুন কোষ তৈরি করছে, কিন্তু জনন কোষের ক্ষেত্রে তারা কি করছে, এদের কিন্তু মিলন ঘটে। ঠিক আছে, স্ত্রী পুরুষ দেখা যাচ্ছে দুইটা মিলিত হয়ে নতুন করে দেখা যাচ্ছে এরা হচ্ছে জাইগোট গঠন করে একটা নতুন কোষ কিন্তু হচ্ছে তৈরি করে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখো যে নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে নিউক্লিয়াসের গঠন অনুসারে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা আগেই কিন্তু জেনেছি যে আসলে এর আগের ক্লাসে কিন্তু হচ্ছে আমরা নিউক্লিয়াস সম্পর্কে পড়েছি যে এক ধরনের হচ্ছে কোষ থাকে যেগুলা দেখা যাচ্ছে কি নিউক্লিয়াস সুগঠিত, আরেক ধরনের কোষ থাকে দেখা যাচ্ছে সেখানে নিউক্লিয়াস সুগঠিত নয়। তো এই যে এই গঠন, নিউক্লিয়াসের এই গঠনের উপর ভিত্তি করে কিন্তু আমরা হচ্ছে নিউক্লিয়াসটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এই আমাদের কোষটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কি আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা হচ্ছে ইউক্যারিওটিক সেল। তো দেখো আদি কোষ, যেটা কথাটার অর্থই বোঝাচ্ছে কি যে এখানে সাধারণত এর যে নিউক্লিয়াসটা সেটা কিন্তু হচ্ছে সুগঠিত থাকে না প্রোক্যারিওটিক সেল বা আদি কোষে, এবং প্রকৃত কোষ যেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে কোষগুলা সুগঠিত, নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত। তো দেখো এক নম্বরে সাধারণত এককোষী সরল এবং জটিলতা বর্জিত আদিকোষ বা প্রোক্যারিওটিক সেলগুলো সাধারণত এককোষী হয়ে থাকে। আমরা এর আগে যে ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়ার ছবিটা দেখলাম, এরা কিন্তু হচ্ছে প্রোক্যারিওটিক সেল, এরা কিন্তু সাধারণত এককোষী এবং হচ্ছে জটিলতা বর্জিত, এদের ভিতরে জটিল কোনো গঠন নেই। আর প্রকৃত কোষ যেটা সেটা হচ্ছে এককোষী থেকে এরা বহুকোষী এবং অপেক্ষাকৃত জটিল প্রকৃতির হতে পারে। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এরা কিন্তু হচ্ছে তোমার বহুকোষী হতে পারে, এরা এককোষীয় হতে পারে আবার বহুকোষীয় হতে পারে, এবং এদের যে গঠনটা সেটা কিন্তু অপেক্ষাকৃত একটু জটিল প্রকৃতি প্রোক্যারিওটিকের থেকে। এরপরে দেখো এদের হচ্ছে কোষ প্রাচীর থাকে, আর প্রকৃত কোষে কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষে থাকে না। আমাদের প্রাণী কোষে কিন্তু হচ্ছে দেখবা যে আমাদের কোনো কোষ প্রাচীর নাই, কিন্তু হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। আর যে প্রোক্যারিওটিক সেলে যে কোষ প্রাচীরটা থাকে এটা মূলত হচ্ছে পেপটিডীয় গ্লাইকেন দ্বারা তৈরি। আর কোষ প্রাচীরের আর উদ্ভিদের যে কোষ প্রাচীরটা থাকে এটা মূলত হচ্ছে দেখা যাচ্ছে এখানে মেইনলি হচ্ছে সেলুলোজ দ্বারা কিন্তু নির্মিত। এরপরে দেখো আদিকোষ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে এরা কিন্তু তুলনামূলকভাবে খুব ক্ষুদ্র, আর ইউক্যারিওটিক কোষ এরা হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে বৃহৎ, একটু বড় আকৃতির। আর আদিকোষের দেখো সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, যেটা প্রথমে আমি তোমাদেরকে বলেছি, আসলে এটার উপর ভিত্তি করেই আদিকোষ বা প্রোক্যারিওটিক কোষটার কে আলোচনা করা হয়। তো দেখো এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস অনুপস্থিত, এর কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর প্রোক্যারিওটিক কোষ বা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস বিদ্যমান। আর আদি কোষে হচ্ছে নিউক্লিয় বস্তু ডিএনএ দ্বারা গঠিত, আর এখানে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক কোষে নিউক্লিয় বস্তু ক্রোমোজোম দ্বারা গঠিত। এবং আদি কোষের যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 70S। আর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলে যে রাইবোজোমটা থাকে সেটা কিন্তু হচ্ছে 80S প্রকৃতির। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি যে আদি কোষের কোষ বিভাজনটা হয় অ্যামাইটোসিস বা দ্বিবিভাজন পদ্ধতিতে, আর আর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলের কোষ বিভাজন পদ্ধতি মাইটোসিস ও মিয়োসিস পদ্ধতিতে ঘটে। আদি কোষে সাধারণত সেন্ট্রিওল থাকে না, আর প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে। এবার আমরা হচ্ছে প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেলের কিছু উদাহরণ দেখব। দেখো প্রোক্যারিওটিক সেলের উদাহরণ যেগুলো হচ্ছে সেটা ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল, মাইক্রোপ্লাজম, রিকেটশিয়া এবং মনেরা জগতের যে সকল জীব আছে মনেরা জগতে সবগুলাই হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা হচ্ছে আদিকোষী। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে যেগুলো আছে সেগুলো দেখো শৈবাল আছে, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং সকল উন্নত উদ্ভিদ ও প্রাণী দেহ।
এই উদাহরণ কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে কোনটি প্রোক্যারিওটিক সেল, কোনটি ইউক্যারিওটিক সেল। এবার আমরা যে বিষয়টা আলোচনা করব সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি যে জীবদেহের গঠনের উপর ভিত্তি করে কোষকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে আমরা কি দেখেছিলাম? প্রথমে আমরা দেখেছিলাম অবস্থান বা কার্যভেদে কোষকে দুই ভাগে ভাগ করেছি, যে একটা হচ্ছে কি সোমাটিক সেল বা রিপ্রোডাক্টিভ সেল, আর একটা কি তার পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা কি ছিল, সেটা ছিল হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা ছিল হচ্ছে আদিকোষী আর একটা হচ্ছে প্রকৃত কোষী। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে জীবদেহের গঠনের উপর ভিত্তি করেও আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি যে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ, যেটা হচ্ছে তোমাদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের সম্পর্কিত, যেমন এখানে তোমার পার্থক্য প্লাস হচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক সময় এটা আছে যে কোনটা উদ্ভিদ কোষে থাকে কোনটা প্রাণী কোষে থাকে না, এবং এদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের যে চিত্রটা আছে তোমরা অবশ্যই খুব ভালো করে এই চিত্রটা হচ্ছে খেয়াল করবা এবং মনে রাখবা, এবং কোনটা কোনটার মধ্যে নেই এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং কোনটা কোনটার মধ্যে আছে, ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের হচ্ছে মনে রাখতে হবে। তো প্রথমেই দেখো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, যেটা হচ্ছে সেলুলোজ নির্মিত, আর প্রাণী কোষের কোষ প্রাচীর থাকে না। তাহলে আমরা কি দেখলাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে এবং সেটা হচ্ছে সেলুলোজ নির্মিত, আর প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকে না। আরেকটা বিষয় দেখো যে উদ্ভিদ কোষে মাইক্রোভিলাই উদ্ভিদ কোষে থাকে না, কিন্তু প্রাণী কোষে দেখবা অনেকগুলো হচ্ছে মাইক্রোভিলাই থাকে। তোমরা এদের ছবিটা যদি তোমরা লক্ষ্য করো, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ছবিটা তোমাদের বইয়ে আছে, তোমরা একটু লক্ষ্য করবা যে দেখবা যে এদের কিন্তু উদ্ভিদ কোষে কোনো মাইক্রোভিলাই নেই, প্রাণী কোষে কিন্তু সেক্ষেত্রে মাইক্রোভিলাই থাকে। এবং উদ্ভিদ কোষের আরেকটা বৈশিষ্ট্য কি যে প্লাস্টিড থাকে এদের, আর প্রাণী কোষে কিন্তু হচ্ছে প্লাস্টিড থাকে না। এবং উদ্ভিদ কোষ কিন্তু অপরিণত কোষে অসংখ্য কোষ গহ্বর থাকে, এবং পরিণত কোষে একটি বা দুইটি বড় আকৃতির কোষ গহ্বর থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ গহ্বর সংখ্যায় অনেক কম থাকে এবং সেটি ছোট আকৃতির হয়। এবং উদ্ভিদ কোষ এটা কিন্তু হচ্ছে লাইসোসোম সাধারণত থাকে না উদ্ভিদ কোষে, এবং প্রাণী কোষে কিন্তু লাইসোসোম থাকে। এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি দেখো যে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যা অনুসারে কোষকে কিন্তু আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যা, যে সেটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড, এর উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করছি। দেখো হ্যাপ্লয়েড কোষ যেটা সেটা হচ্ছে কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকে, আর ডিপ্লয়েড কোষ যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে। আর হ্যাপ্লয়েড কোষে ক্রোমোজোমে অবস্থিত জিনের সমষ্টিকে কিন্তু হচ্ছে জিনোম বলে। মানে ক্রোমোজোমে অবস্থিত জিনের যে সমষ্টি, একটা ক্রোমোজোমে যে জিনের যে সমষ্টি সেটাকে কিন্তু আমরা জিনোম বলছি। আর মূলত হচ্ছে হ্যাপ্লয়েড কোষ এটা মূলত হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, আর ডিপ্লয়েড কোষ কিন্তু হচ্ছে 2n দ্বারা প্রকাশ করা হয়। এবং হ্যাপ্লয়েড কোষ যেমন হচ্ছে एग्जांपल আমি যদি দিতে পারি সেটা হচ্ছে দেখো জনন কোষ বা গ্যামেট, এগুলা কিন্তু হ্যাপ্লয়েড কোষ। আর ডিপ্লয়েড কোষের মধ্যে যেমন উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দেহকোষ, এগুলা কিন্তু হচ্ছে ডিপ্লয়েড কোষ। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি তোমরা আমার আজকের লেকচার থেকে তোমরা কিছু হলেও ধারণা পেয়েছো কোষ সম্পর্কে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অবশ্যই এই করোনা মহামারীর মাঝে তোমরা বাসায় থাকবা, বাসায় থেকে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবা, মেনে তোমরা হচ্ছে নিয়মিত পড়ালেখা করবা এবং পড়ার মধ্যে থাকবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সামনের লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।